বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে আমাদের ধর্মীয় অনুভূতি সব ক্ষেত্রে সমানভাবে কি কাজ করে। সব ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমাদের ধর্মীয় দল যারা আছে, তাদের যারা নেতা আছেন, তারা এই কাজটি করেন না, যে অন্যের মন্দির যখন ভাঙা হয় তখন তাদের কোনো প্রতিক্রিয়া দেখিনি। এটা এক ধরনের দুঃখজনক ঘটনা। বিরোধী দল, এই মুহূর্তে বিরোধী দল হিসেবে বিএনপি, রাজপথের বিরোধী দল বিএনপি বড় রাজনৈতিক দল, তারা লতিফ সিদ্দিকীর বক্তব্যকে কেন্দ্র করে যে পরিমাণ উত্তেজিত, ঠিকই আছে, উত্তেজিত হয়, তারা একটা রাজনৈতিক সুবিধা নিতে চাইবে, সেই কাজটি করছে, আমার খুব বড় কোনো আপত্তি নেই। কিন্তু পাশাপাশি তাদের এই আন্দোলনের সঙ্গে যদি আমি সম্পৃক্ত করতে দেখতাম যে এত হাজার মন্দির ভাঙা হলো, হিন্দুরা দুর্গাপূজা করার সময়ে সব জায়গায় না হলেও কিছু অঞ্চলে যে এক ধরনের নিরাপত্তাহীনতায় থাকলো, তাদের আন্দোলনের কর্মসূচিতে, বিক্ষোভের কর্মসূচিতে যদি এটা অন্তর্ভুক্ত থাকতো, তাহলে আমার কাছে মনে হতো যে একজন ধর্মীয় পরিচয় মুসলিম হিসেবে আমার জন্য এটা অনেক বেশি সম্মানজনক হতো। কিন্তু এটা না থাকা, এটা আমার জন্য সম্মানজনক না একজন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় মুসলিম হওয়ার কারণ। এটি একটি ব্যাপার। আর আপনার একটি প্রশ্ন ছিল যে এই যে মন্দিরের উপরে আক্রমণ হয়, সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়, বিচার হয় না কেন? বিচার হয় না তার কারণ এই কাজগুলো করে সমাজের প্রভাবশালীরা। সমাজের প্রভাবশালী কারা? সেই সমাজের প্রভাবশালীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, সেই প্রভাবশালীর মধ্যে বিএনপি আছে, সেই প্রভাবশালীর মধ্যে জামাত ইসলামী আছে, কোন কোন জায়গাতে অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দল আছে। এরা আসলে যে যে জায়গাতে সুবিধাজনকভাবে থাকে, সেই জায়গাতে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে সেই জায়গাগুলো দখল করে, কোন কোন ক্ষেত্রে মন্দির লুট করে। আপনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের কথা বলেন, সেইখানে যেভাবে আমরা আক্রমণ করি, সম্মিলিতভাবে আক্রমণ করি, তাদেরকে উচ্ছেদ করি, তাদের জায়গা জমি দখল করি। আপনি এই বৌদ্ধ মন্দিরের কথা চিন্তা করেন, রামুর বৌদ্ধ মন্দিরের কথা চিন্তা করেন, ওইখানে বিচার হয়নি, প্রমাণ হয়নি, তদন্তও সঠিকভাবে হয়নি, কিন্তু সংবাদকর্মী হিসেবে আমি জানি যে এই আক্রমণের সঙ্গে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ছিল। এই রামুর মন্দির ভাঙার ক্ষেত্রে একটুখানি আমি যোগ করতে চাই। আপনি জানেন যে 2 বছর হয়েও গেছে এরই মধ্যে, এবং যেই উত্তম নামে যাকে মানে যে এটার মূল অভিযুক্ত তাকে করা হয়েছিল, তার কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস করতে পারেনি, এবং এই মামলাটার আলটিমেটলি কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহাও হয়নি। এটি তো আপনি একটি বললেন, এটি একটা ব্যাপার। পাবনার সাথিয়াতে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ হলো, তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পরবর্তীতে দেখা গেল যে ওই সংখ্যালঘু সম্প্রদায়েরা যাকে অভিযুক্ত করছেন যে এই লোকগুলো আমাদের বাড়িতে এসে ভাঙচুর করেছে, লুটপাট করেছে, সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সেই লোকগুলোকে সঙ্গে নিয়ে সেই বাড়িগুলো দেখতে গেলেন। কি পরিমাণ পরিহাস! এই একই ঘটনা বাংলাদেশের সব কয়টা জায়গাতে ঘটে, যেহেতু সবাই মিলে করে, এই কারণে শেষ পর্যন্ত গিয়ে আর তদন্ত হয় না। আপনি দেখেন এতগুলো সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হলো, আপনি একটি ঘটনারও তদন্ত করলেন না। কেন তদন্ত করলেন না? আমরা এর উপরে দায় চাপাই, ওর উপরে দায় চাপাই, কিন্তু আমার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি তদন্ত করেন, ব্যবস্থা নেন, শাস্তির ব্যবস্থা করেন। আপনি সেটা তো করছেন না। জনাব নঈম নিজাম, এই যদি হয় অবস্থা, তাহলে আপনি কেন এত কনফিডেন্টলি বলতে পারছেন যে শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্যই আজকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এরকম ব্যবস্থা হতে যাচ্ছে? না, এটা এই কারণে আমি বললাম, কারণ এই মুহূর্তে আমরা যদি দেখি ধর্মীয় দলগুলো সরকারকে হুমকি দিয়েছিল যে তারা কঠোর একটা অবস্থানে যারা যাবে, এবং তারা শুক্রবারকে ঘিরে সরকারের বিপক্ষে তাদের নানা রকম কর্মসূচি ডিক্লেয়ার শুরু করেছিল। তো সেক্ষেত্রে সরকার সার্বিক এই মুহূর্তে একটা স্থিতিশীল একটা অবস্থান, এই অবস্থাটা ধরে রাখার জন্য সরকার স্বাভাবিকভাবেই একটা এই লতিফ সিদ্দিকী তাদের সঙ্গে রাখবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। আপনি যদি দেখেন লতিফ সিদ্দিকীর অতীতে তো দুর্নীতি, অনিয়ম, নানা রকম কর্মকাণ্ডে বিতর্কিত ছিলেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার এই ধরনের বক্তব্য গোলাম মুর্তজা সঠিকভাবে উল্লেখ করেছিলেন, তিনি নানা রকম মন্তব্য করে সমালোচিত ছিলেন, তখনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই মুহূর্তে নেওয়া হলো কেন? এই মুহূর্তে নেওয়ার একটি কারণ, সেটা হলো যে তিনি ধর্মীয় মানুষ যাতে এই বিষয়ে জাগ্রত হতে না পারে, সরকার সকল মানুষের মনের ক্ষোভটা প্রশমন করার জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলো। দ্বিতীয়ত, আমি নিজে আরেকটা জানি, একজন সংবাদকর্মী হিসাবে আমাদের সংবাদকর্মীরা সরকারের নির্ভরযোগ্য জায়গাগুলোর সঙ্গে কথা বলেছিল, যে প্রাইম মিনিস্টার নিজেও খোঁজ খবর নিয়েছিলেন, তিনি তার অফিসের সঙ্গে কথা বললেন দুপুরবেলায়, এবং তাদের সঙ্গে কথা বলে বললেন যে লতিফ সিদ্দিকীকে প্রথমত যদি পাওয়া যায়, তাকে বলা হোক যেন পদত্যাগ করার জন্য। যেহেতু তাকে পাওয়া যায়নি, পাওয়া না যাওয়ার কারণেই কিন্তু তাকে তখন সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে রাষ্ট্রপতিকে দিয়ে হলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, অপসারণের যে ব্যবস্থা সংবিধানের 58/2 অনুচ্ছেদে যেটি আছে। তার মানে এখন কি তাকে যে অপসারণ বা অব্যাহতি যাইটাই বলি না কেন আমরা, সেটার ব্যবস্থা কি এখন রাষ্ট্রপতির মাধ্যমে হচ্ছে? এটা দুটি পার্ট, আমরা প্রাইম মিনিস্টার আসার পর পরিষ্কার হয়ে যাব। যদি বাই দিস টাইম লতিফ সিদ্দিকী একটি পদত্যাগপত্র পাঠিয়ে দেন, তাহলে হয়তো সেটি জনসম্মুখে দেখানো হবে।
তবে আরেকটি প্রশ্ন কিন্তু থেকে যাবে, সরকারে তাকে রাখা না রাখা। সরকার তিনি প্রেসিডিয়ামের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের, মানুষের কিন্তু দাবি তাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম পদ না রাখার জন্য। জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি সরকারের অন্যতম অংশীদার এবং মন্ত্রী, একজন মন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন, তিনিও কিন্তু আজকে বললেন যে তাকে আটক করতে হবে। এমনকি সরকারের অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে তারাও কিন্তু তাদের বিবৃতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিল। এই কারণে আমরা বলতে পারি যে তার ক্ষেত্রে যে যুবলীগের মতো সংগঠন যদি দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, তো সেখানে সরকার খুব স্বাভাবিকভাবেই তাকে দলের প্রেসিডিয়ামও রাখতে পারে না। যখন তিনি দলের সদস্যপদ হারাবেন তখন তিনি তার এমপি হিসেবে প্রশ্নবিদ্ধ হবে, তাকে এমপি থাকবেন কি থাকবেন না। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন এসে যাবে। আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে সরকারের পিছনে যাওয়ার আর সুযোগ নেই, সরকারকে সামনেই যেতে হবে। এই লতিফ সিদ্দিকী যেই বিতর্কের কারণে হোক না কেন, নানা রকম প্রশ্ন থাকলেও মূল কারণটি ধর্মীয়, এটা নিয়ে আমার কোনো সংশয় নেই। একটা কাগজে আমাদের সময় তারা শিরোনাম করেছে অহংকারের পতন, মন্ত্রিত্ব থেকে ছিটে পড়লেন লতিফ সিদ্দিকী। এটা তো দাম্ভিক আচরণগুলো আপনি তো দাম্ভিক দেখতেন। আচরণ ছিল। আমি এটা তো নইমের সঙ্গে দাম্ভিক ছিল। আমি নইমের সঙ্গে একটু যোগ করি যে নইম যেটা বলছে যে ধর্মীয় কারণেই করা হয়েছে, এই 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 সরকারের এই অবস্থানটা পরিষ্কার হবে যদি দেখা যায় যে তাকে অপসারণ করা হলো এবং অপসারণ করার পরেও সে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে প্রেসিডিয়ামের মেম্বার হিসেবে যেভাবে সে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে, সেই জায়গাগুলো থেকেও যদি তাকে অপসারণ করা হয় তাহলে বোঝা যাবে যে ধর্মীয় কারণেই যে করা হয়েছে সেটা অনেক বেশি জোরালো প্রমাণ হবে। আর সেটা যদি না করা হয়, সে যদি দলে থেকেই যায়, তাহলে ওই যে ওই প্রসঙ্গটি আসবে, তাহলে কি জয়কে কটাক্ষ কারণেই কি মূলত করা হলো, ওই প্রসঙ্গগুলো আসবে। তবে আমার ধারণা, আমি নইমের সঙ্গে একমত যে আওয়ামী লীগের এখন আর পেছনের ফেরার সুযোগ নেই। এখন দেখা যাক আওয়ামী লীগ পেছনে ফিরে না সামনে এগিয়ে এরকম যায়। হতে পারে। আমরা দেখেছি যে বিভিন্ন আইন কানুন অনুযায়ী আগে বিভিন্ন ব্লগারদেরকে জেলে যেতে হয়েছে কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরকম ব্যবস্থা কিন্তু হয়েছে। এরকম কোনো কিছু কি আশঙ্কা না, করছেন? এরকম কোনো কিছুই যে আমি বললাম, আইন যদি সবার জন্য সমান হয় এবং সবার যদি প্রয়োগ সমান হয়, তাহলে তন্ময় মল্লিক যদি আপনার একটা ব্যঙ্গ করে গান লিখে 7 বছরের জেল হয়, আর আপনি এত বড় একটি অপরাধ করে আপনার কিছু হবে না, আপনারা যে আইন করছেন আইসিটি অ্যাক্ট, যেটা 2013 সালে বাদ দিও, কিন্তু আপনি আইসিটি বাদ দিও, কিন্তু প্রচলিত আইন, এটা প্রচলিত আইন, কিন্তু ধর্মীয় অতীতে আপনি দেখেন না, ধর্মের উপর আঘাত করে দেশ ছাড়া হতে হয়েছিল। কিন্তু দাউদ হায়দারকে দেশ ছাড়া হতে হয়েছে, তসলিমা নাসরিনকে দেশ ছাড়া হতে হয়েছে। তারপর আরো অনেক ঘটনা আছে। বাংলাদেশের ধর্মের বিরুদ্ধে অতীতে যারা আঘাত করেছিলেন তাদের সবাইকে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল সরকার। সুতরাং এই ব্যাপারে ছাড় দেওয়ার এক চুলো সুযোগ নেই কিন্তু এখানে। তবে আমি মনে করি যে নঈম নিজাম, আপনি ভেতরের অনেক খবর জানেন, আপনি কি আমাদেরকে এরকম বলতে পারেন নাকি যে শেষ পর্যন্ত লতিফ সিদ্দিকী দেশে ফিরবেন? তো আজকে আমার এক বন্ধু ভালো কথা বললো যে লতিফ সিদ্দিকীর জন্য এখন সবচেয়ে ভালো জায়গা হলো যুক্তরাষ্ট্র থেকে সেখানে নাগরিকত্বের আবেদন করা, কিংবা তিনি সেখানে অ্যাসাইলাম নেওয়া। কারণ অ্যাসাইলাম নিলে তিনি সবচেয়ে নিরাপদ থাকবেন। আমি তো মনে করি বাংলাদেশ তার জন্য এখন নিরাপদ নয়, কিন্তু তার দল যদি তাকে ওন না করে এই মুহূর্তে, বাংলাদেশ তার পক্ষে থাকা কঠিন হবে। তিনি যত দাম্ভিক হন না কেন, তার পারিবারিক অবস্থানগত কারণে, 1971 সালে তার পরিবারের বিশাল ভূমিকার কারণে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের একটা অবস্থানগত কারণে, এমনকি তিনি দীর্ঘদিন এই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব অবস্থানে থাকার কারণে, একই সঙ্গে মন্ত্রিসভা থাকার কারণে, এই সব মিলিয়ে অনেকবার এমপিও ছিলেন, তার ওয়াইফও কিন্তু এমপি ছিলেন একটিবার। তো সেই সব মিলিয়ে তার মধ্যে যত দাম্ভিকতা থাকুক, অহংকার থাকুক, তাকে আটক করার বিকল্প না, এবং তার সবচেয়ে সুবিধাজনক মেক্সিকো থেকে আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়া এবং সেখানে অ্যাসাইলাম নেওয়া। তাহলে কিন্তু তিনি সুবিধা করতে পারবেন। না, আমার কাছে মনে হয় যে সেটা ভাই একটি প্রেডিকশন বলেছেন। জি, আমি মনে করছি আমার ধারণা বাস্তবে আসলে এমন কিছু হবে না। বাস্তবে অল্প সময়ের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন, এবং ফিরে এসে তিনি মন্ত্রিত্ব তো হারাচ্ছেনই, আমার ধারণা তিনি প্রেসিডিয়ামের মেম্বার হঠাৎ করেই চলে যাবেন না, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি যে তার ভাই কাদের সিদ্দিকীকে কিন্তু আওয়ামী লীগ ডিজাউন করতে কোনো সময় নেয়নি। কাদের সিদ্দিকীর বিষয় আর এই বিষয় দুটি একটু আলাদা বিষয়, একটির সঙ্গে আরেকটু মেলানো যাবে না, একটির সঙ্গে আরেকটি মেলানো যাবে না, দুটি আলাদা বিষয়। আর যেহেতু ওই অঞ্চলে আওয়ামী লীগের একটা অবস্থানের ক্ষেত্রে কাদের সিদ্দিকী নাই, এখন লতিফ সিদ্দিকী একটা শক্তি, তার ভাইয়ের একটা শক্তি, ফলে ক্ষমতা বলয়ের একটা বিষয় আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে ফিরবো। আমরা শুধু বলি, কাদের সিদ্দিকী কিন্তু একজন মানুষ যিনি 1971 এবং 75 এই জাতির জন্য 2 বার দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ একজন মানুষ। নানা রকম মানুষ শেষ পর্যন্ত তিনি উত্তীর্ণ হননি। আমরা এই বিষয়গুলি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। আমাদের সঙ্গে